সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক বিষয়গুলির বদ্বীপ পর্যন্ত পড়েছিলাম, রাইট? আমরা নেক্সট পদ থেকে আলোচনা করতে যাচ্ছি। বদ্বীপের পরে আলোচনা করব, সবাই যোগদান করুক, তারপরে আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমরা এশিয়া নিয়ে কথা বলবো, কেমন? আমরা টোটাল এশিয়া নিয়ে কথা বলবো। আমাদের উপস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, দেখে টেবিল অন দিয়ে দেই। আচ্ছা, আমরা আজকে এশিয়া নিয়ে কথা বলতে চাচ্ছি। এইভাবে আমরা মহাদেশগুলো শেষ করব, তারপরে দেখেন, প্রথমত আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ। আয়তনে বৃহত্তম দেশ চীন। জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। আয়তনে বৃহত্তম দেশ চীন, জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। জনসংখ্যায় বৃহত্তম দেশ ভারত। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম কি? মালদ্বীপ। আচ্ছা, স্বাধীন দেশ চুয়াল্লিশটি। কোনো কিছু ইগনোর করা যাবে না, একটা নর্মাল প্রশ্ন চলে আসতে পারে পরীক্ষায়। সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর। সর্বশেষ স্বাধীন দেশের নাম কি? পূর্ব তিমুর। এই পূর্ব তিমুর 2002 সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। পূর্ব তিমুর 2002 সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। পূর্ব তিমুর 2002 সালে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। এই যে একবার আসছে, মালদ্বীপ কোথায় অবস্থিত? অনেকেই মানে অপশন কয়ে থাকে আরব সাগর।
অনেকে চিন্তা করে মালদ্বীপ একটা মুসলিম কান্ট্রি, তাহলে এটা একটা আরব সাগরের মধ্যে অবস্থিত। মোটেও কিন্তু না, মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। মালদ্বীপ কোথায় অবস্থিত? ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। মালদ্বীপ ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে কার কাছ থেকে? স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া থেকে। পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া থেকে। পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে কার কাছ থেকে ভাই? ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে। পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া থেকে। এইটা হলো এশিয়ার সামারাইজ। এখন বলছি স্বাধীন দেশ কয়টা? 44টা। এই স্বাধীন দেশগুলো আমাদের আন্তর্জাতিক বোঝার স্বার্থে, আন্তর্জাতিক পাড়ার স্বার্থে আমাদেরকে মূলত এই দেশগুলো সম্পর্কে জানতে হবে। এই দেশগুলোর নাম জানাটাও জরুরি, কারণ কখনো কখনো পরীক্ষা আসতেই পারে নিচের কোনটি এশিয়ার দেশ, বা নিচের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ, নিচের কোনটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বা দেশ নয়, এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। অতএব এই নামগুলো জানা আমাদের জরুরি। লেখা হয়ে গেলে একটু ডান লেখেন। লেখা হয়ে গেলে ডান লেখেন। লেখা হয়ে গেলে ডান লিখবেন। ডান। আচ্ছা দেখেন, আমরা যদি এশিয়াটাকে ভাগ করি, আমাদের এশিয়ার এই দিক থেকে এই দিকটা হলো রাশিয়া। এই রাশিয়া ভৌগোলিকভাবে এশিয়াতে অবস্থিত হলেও এর রাজধানী হচ্ছে মস্কো। এই মস্কো হচ্ছে ইউরোপের মধ্যে অবস্থিত, ইউরোপের মধ্যে। এই কারণে আমরা রাশিয়াকে এশিয়ার দেশ হিসেবে কাউন্ট করি না। অর্থাৎ এই উত্তর জায়গাটা জুড়েই হলো রাশিয়া, এই জায়গাটা মঙ্গোলিয়া, এই পুরোটা হচ্ছে চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, এইভাবে। এই জন্য আমরা যে ভাগ করছি দেখেন, এই দিকটা হচ্ছে পূর্ব, পূর্ব, আর এরপরে আর দেশ নাই। যে জাপান হলো সর্বপূর্বের দেশ, এই জন্য বলছে দূর প্রাচ্য। অর্থাৎ যেমন এটাকে মধ্যপ্রাচ্য বলে, যে এইটা মধ্যপ্রাচ্য কেন বলে? প্রাচ্য মানে পূর্ব, অর্থাৎ পূর্ব দিকের মাঝখান। অর্থাৎ এখান থেকে যদি পৃথিবী হিসাব করি পশ্চিম থেকে, কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, আমরা যদি পশ্চিম থেকে হিসাব করি তাহলে এই দিকটা পুরোটাই পূর্ব, তাহলে এইটা পশ্চিম হলে এই দিকটা পূর্ব, তাহলে এটা মধ্য পূর্ব মানে মধ্যপ্রাচ্য। এইটা হলো দূর প্রাচ্য বা দূর পূর্ব বা দূর প্রাচ্য, আমরা এটাকে বলতে পারি দূর প্রাচ্য। তাহলে এশিয়াকে একটা ভাগ করলাম আমরা, সেই ভাগটার নাম কি? সেই ভাগটার নাম হচ্ছে দূর প্রাচ্য। এইখানে এইখানে 5টা রাষ্ট্র আছে, 6টা রাষ্ট্র আছে, একটা স্বাধীন না। 6টা রাষ্ট্র আছে, একটা কি? স্বাধীন না। এই দিকটা যেটা মধ্যপ্রাচ্য বলছি, এই মধ্যপ্রাচ্যে 15টা রাষ্ট্র আছে, এখানেও একটা স্বাধীন না। আবার এই অংশটাকে যদি বলি, এই অংশটা হচ্ছে মধ্য এশিয়া। কি এশিয়া? এই অংশটা হচ্ছে মধ্য এশিয়া। মধ্য এশিয়ার রাষ্ট্র হলো 5টা, তো 6টাও বলা যায়, আজারবাইজানকে ইয়ে করা যায়। এই অংশটা হলো দক্ষিণ এশিয়া, মানে এশিয়ার দক্ষিণ দিক। দক্ষিণ এশিয়া মানে কি? এশিয়ার দক্ষিণ যে অংশে আমরা আছি। তাহলে আরেকটা ভাগ করলাম, এই ভাগের নাম কি? দক্ষিণ এশিয়া। এখানে রাষ্ট্র হচ্ছে 8টা। এই অংশটা, এই যে এই অংশটা হলো দক্ষিণ পূর্ব দিক। এইটা দক্ষিণ, এইটা পূর্ব, দক্ষিণ পূর্ব। এইটা হলো কি? দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব
এশিয়া, এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। এই জায়গায় রাষ্ট্র আছে 11টা। কয়টা? 11টা। তাহলে দেখেন এইদিকে কিন্তু রাষ্ট্র নাই, কারণ এই জায়গা হলো আরব সাগর, আরব সাগর। এইটা হলো ভারত মহাসাগর, ভারত মহাসাগর। এইটা হলো বঙ্গোপসাগর। তাহলে এদিকে কিন্তু রাষ্ট্র নাই। তাহলে কয়টা ভাগ করলাম? দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। 15 21 আর 5 26 আর 8 34, 34 আর 11 45, 11 আর 8 19, 19 আর 5 24, 30, 45, 45। এইখানে আমরা 6টা, মধ্য এশিয়ার মধ্যে একটা কম আছে, 6টা আজারবাইজানকে ঢুকে দিই। এই হলো 46টা রাষ্ট্র এশিয়ার মধ্যে। এদিক সেদিক ওই যে ইয়েগুলো আছে যারা স্বাধীনতা চায়, ওগুলোকে কাউন্ট করলে আরো ইয়ে হবে, বাট আমরা ওইদিকে যাইতেছি না। এশিয়ার মধ্যে সাইপ্রাসের যে অংশ আছে, হ্যাঁ, ওগুলোতে যাচ্ছি না। এর মধ্যে 44টা স্বাধীন, 2টা স্বাধীন না, একটা এখানে আর একটা এইখানে। এইখানে স্বাধীন না হচ্ছে ফিলিস্তিন, এইখানে স্বাধীন না ফিলিস্তিন, আর এইখানে স্বাধীন না হচ্ছে তাইওয়ান, এইখানে স্বাধীন না হচ্ছে তাইওয়ান। আমার মানচিত্র বের করার দরকার নেই, আমার মানচিত্র মাথার মধ্যে আছে। আপনি মানচিত্র সামনে নিয়ে বসেন, তাইলে আপনার জন্য এটা সহায়ক হবে এবং আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন। আপনি একটা মানচিত্র সামনে নিয়ে বসবেন, এটা আপনার জন্য ভালো হবে। একটা মানচিত্র আপনি সামনে নিয়ে বসেন। আমার মানচিত্র দরকার নেই। মানচিত্র টিচারের কখন দরকার? যখন টিচারের মানচিত্র মাথায় নাই তখন দরকার। আপনার দরকার হচ্ছে কি, আপনি একটা মানচিত্র সামনে নিয়ে বসবেন, এইটা হচ্ছে আপনার জন্য প্রয়োজন। তাহলে দেখেন একদম ক্লিয়ার, এশিয়ার হিসাবটা আমি দিয়ে দিলাম। এখন দূরপ্রাচ্যের রাষ্ট্র কোনগুলো? প্রায়ই পরীক্ষা আসে, নিচের কোনটি দূরপ্রাচ্যের রাষ্ট্র? দূরপ্রাচ্য, দেখেন মঙ্গোলিয়াকে আমরা উত্তর এশিয়াও বলতে পারি, কিন্তু যেহেতু উত্তর এশিয়া নামে আমরা অংশই তৈরি করিনি, এই জন্য আমরা এটাকে দূর প্রাচ্যের মধ্যে নিয়ে গেলাম। চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান। এই রাষ্ট্রগুলো হচ্ছে দূরপ্রাচ্যের রাষ্ট্র। তাহলে আপনাকে অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে যে এইগুলো দূরপ্রাচ্যের রাষ্ট্র, কারণ প্রশ্নটা হবে কোনটি দূরপ্রাচ্যের রাষ্ট্র অথবা কোনটি দূরপ্রাচ্যের রাষ্ট্র নয়, এইভাবে প্রশ্নটা করবে। তাহলে এইভাবে যদি প্রশ্নটা করে তাইলে এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় না রাখলে এগুলো আমরা উত্তর করতে পারবো না। তাহলে মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, এই রাষ্ট্রগুলো হচ্ছে দূরপ্রাচ্যের রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো হচ্ছে দূরপ্রাচ্যের রাষ্ট্র। এগুলো আমরা মনে রাখবো। এরপরে দেখেন আমরা যদি দেখি মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো চিন্তা হবে অল আর ইসলামিক কান্ট্রিজ এক্সক্লুড ইসরায়েল। ইসরায়েল একমাত্র হচ্ছে ইহুদি রাষ্ট্র, ইহুদিজম এখানে আছে। এছাড়া সবগুলোই হচ্ছে মুসলিম কান্ট্রি। আমরা এটাকে একটা টেকনিক দিয়ে মুখস্থ করাবো, যেমন সৌদি আমির, কাই, কুই, ওমান, জলে বাসি, তুই। সৌদি আমির, কাই, কুই, ওমান, জলে বাসি, তুই। এই দেখেন সৌদি আমির, কা, ই, কু, ই, ওমান, জ, লে, বা, শি, তু, ই। দেখেন খেয়াল করেন, যেমন এইটা কি, এইটা হলো সৌদি আরব, এইটা কি, এইটা হলো সংযুক্ত
আরব আমিরাত, সংক্ষেপে এটাকে বলে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, সংক্ষেপে এটাকে বলে কি ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। এরপরে দেখেন কাতে কাতার, ইতে ইরাক, কুতে কুয়েত, ইতে ইরান, ওমান, জর্ডান, লেবানন, বাহরাইন, সিরিয়া, তুরস্ক, ইয়েমেন, ইসরায়েল, ইয়েমেন, ইসরায়েল। এই হইল মধ্য প্রাচ্য। এর সাথে যে অভাগা দেশটা এখনো স্বাধীন হয় নাই, নির্যাতনের শিকার, সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ফিলিস্তিন। হ্যাঁ, এই জন্যই অভাগা বললাম। আরে এদের প্রতি ইনজাস্টিস হচ্ছে দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরেই এদের প্রতি ইনজাস্টিস হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রানা। হ্যাঁ, ইনজাস্টিস হচ্ছে। এই হলো মধ্যপ্রাচ্য। তাহলে মনে রাখবেন, সৌদি আমির কাই কুই, ওমান জলে বাসি তুই। এই লাইনটা মনে রাখলে মধ্যপ্রাচ্যের সব রাষ্ট্র আপনার ঘিলু মানে মগজের মধ্যে গেঁথে যাচ্ছে, মগজের মধ্যে চলে আসতেছে আপনার টোটালি। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন। আমি যে ক্লাস নিচ্ছি 47 যারা দিবেন তাদের জন্য, 49 দিবেন যারা তাদের জন্য বোথ পার্টি পাবেন। 47-এর জন্য ভূগোল নৈতিকতা ক্লাসও নিয়ে দেওয়া হবে। অনেকেই প্রশ্ন করছেন ভূগোল নৈতিকতা হবে কিনা। আবার অনেকেই ভাবছে যে নতুন ব্যাচ শুরু হয়েছে, সেখানে আমাদের জায়গা হবে কিনা। আমার এখানে ভর্তি একবার, ক্লাস চাকরি হওয়ার আগ পর্যন্ত। আমি দ্বিতীয়বার কোনো টাকা পয়সা নেই না। আপনার বন্ধু বান্ধব যারা আছে এদিক সেদিকে, আর আমি 47-এর ক্লাস ডিলে করছি, একবার শেষ করছি 47-এর ক্লাস, আবার আস্তে আস্তে নিছি। কেন জানেন? আমি জানতাম পরীক্ষা হবে না। দেখেন পরীক্ষা কিন্তু হয় নাই। আমি স্টুডেন্টদেরকে বলছি পরীক্ষা হবে না, বলছে না পরীক্ষা হয়ে যাবে, জুনে পরীক্ষা হয়ে যাবে, তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেন। আমি তাড়াতাড়ি শেষ করে বিদায় দিয়ে দিলে তুমি ভুলে যাবা পরীক্ষা জুনে হবে না। পরীক্ষা কিন্তু হয় নাই। আর এখন যে পরীক্ষার টাইম 47-এ দেওয়া আছে, এই টাইমটা বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে থাকবে, ওই টাইমে পরীক্ষা হবে কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে। কারণ ওই টাইমটা নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত। মাথার মধ্যে এখন ওই সময় একটাই থাকবে, সেটা হচ্ছে নির্বাচন। তারপরেও যে টাইম দিছে সেই টাইমের আগে আমি 47-এ যারা পরের দিকে গিয়ে ভর্তি হয়েছে, মানে 49 যদি আমি দ্রুত শেষ করে দেই, তাহলে তো 47 অটোমেটিক্যালি শেষ হয়ে গেল। তাহলে 47 49 একবারে শেষ হয়ে যাচ্ছে। এরপরে শুরু করব 50, নতুন স্টুডেন্টও করবে, আপনি যারা ভর্তি হয়েছেন সেও মানে 50তম বিসিএস করবেন, কোনো সমস্যা নেই। স্যার বই নিবে 2 জন, রানা ইয়া করো। রানা তো মোটামুটি আমার প্রলয়জিকে বইয়ের অ্যাম্বাসিডর, প্রলয়জিকে এবং বিজ্ঞান বইয়ের অ্যাম্বাসিডর হচ্ছে রানা। সে এত বেশি হেল্প করলো আমাকে, অবশ্য ভালো জিনিসের হেল্প করাই যায়, ঠিক আছে। সে গ্রেটফুল, হ্যাঁ, তার প্রতি আমি ওকে। তো এইটা বললাম, এই গ্রুপটাতে যারা আছেন ক্লাস করতে থাকেন, আর ক্লাস ডাউনলোড দিয়ে আমি লিঙ্ক আকারে সাজাই দিব।
নাহলে ক্লাস 1 মাস পরে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, 1 মাস পর ফেসবুক ক্লাস রাখে না, এই জন্য আমি ডাউনলোড করে লিঙ্ক সাজিয়ে দেবো, আপনাদের টেনশন করার দরকার নাই। এই কারণে ভাই আমি বলি যে আপনারা আমাকে হেল্প করেন, আর আমার ক্লাসের একটা মোটিভেশন লাগবে। আমি আসলে মার্কেটিংয়ে খুব কাঁচা। এই অনলাইন ক্লাসের জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার সেটা হলো মিথ্যা কথা বলা, যেটা আমি পারি না। হ্যাঁ, মিথ্যা কথাটা আমি বলতে পারি না। অনলাইনের সবচেয়ে হাতিয়ার, যে কথা শুনলে আপনার কাছে মনে হবে আপনি ক্যাডার হয়ে যাবেন, এরকম একটা পরিস্থিতিতে আপনারা আমি নিতে পারবো না, কারণ আমি বাস্তবতায় বিশ্বাসী এবং লোভ দিয়ে আমি আপনাকে ভর্তি করাবো না। আপনারা যে হেল্পটা আমাকে করবেন, যেহেতু আমি মার্কেটিংয়ে কাঁচা, আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব পরিচিত জনদেরকে একটু সাজেস্ট করতে পারেন আমার ক্লাসের ব্যাপারে, যে এইখানে 1020 টাকা দিয়ে একবার ভর্তি হইলে যতক্ষণ চাকরি না পাবা ততক্ষণ পর্যন্ত ক্লাস করতে পারবা। মনে হয় না এই সুযোগ বাংলাদেশে কেউ দেয়, কারণ যতবার ভর্তি ততবার টাকা। আর আমার হলো একদম জিকে পড়াবো, টাকা হলো 1020, যতক্ষণ পর্যন্ত চাকরি না হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস ফ্রি। ওই যে ব্যাচে ভর্তি হবেন, আপনি 49-এ ভর্তি হয়েছেন, 49 তো করবেন, এটা তো আপনার রাইটস। ওই 1020 টাকার বিনিময়ে এটা আপনার রাইটস। আপনার 50তম করবেন ফ্রি, 51তম করবেন ফ্রি। টেলিগ্রাম গ্রুপ খুলে লিঙ্ক শেয়ার করবেন স্যার। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপ আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাড করার জন্য। ঠিক আছে, ওকে। তাহলে এই যে কথাগুলো বললাম, আমরা দক্ষিণ এশিয়ার পর মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছি, তাই তো? এবার মধ্য এশিয়া নিয়ে কথা বলবো। মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো হচ্ছে ইউএসএসআর থেকে ভেঙে আসা, অর্থাৎ আপনার বিজ্ঞান বইটা বাজারের সেরা বিজ্ঞান বই। জি, তারপরেও তো বিজ্ঞান বই রয়ে গেছে, জিকে বই নাই অবশ্য শেষের দিকে, কিন্তু বিজ্ঞান রয়ে গেছে। সেরা বই হওয়ার পরেও তো আপনারা আমারে সেরা বললে তো লাভ নেই শফিকুল। আপনারা সেরা মানুষকে না বলবেন, মানুষ না কিনে পড়লে সে উপকৃত হবে, আমারও কিছু ইনকাম হইলো। আমি সোজা সাপটা কথাবার্তা, বুঝতে পারছেন? ও আচ্ছা, অনেকজনকে আপনার বিজ্ঞান বইটা কিনতে সাজেস্ট করেছি, গুড, থ্যাংক ইউ শফিকুল আলম, থ্যাঙ্কস। হ্যাঁ, আমার এরকম কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বিনা স্বার্থে আমাকে সহযোগিতা করার চেষ্টা করে, একদম স্বার্থ ছাড়া সহযোগিতা করার চেষ্টা করে। এরকম কয়েকজন আছে, আমি মানে সৌভাগ্যবান আপনাদের জন্য। আমি একদিনই বলছি, যদি আমার বই ভালো হয় মানুষকে বলবেন, নাহলে বলবেন না, মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না। ক্লাস ভালো হলে মানুষকে বললেন, নাহলে বললেন না। এটা আমি এগিয়ে বলছি। মধ্য এশিয়ার কথা যদি বলি, আমরা একটু ক্লাসের দিকে যাই, অনেকগুলো কথা বলে ফেলছি। দেখেন, সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আসছে, এইটা আমি মুখস্থ করাই এইভাবে, আমরা একজন আর একজনের কাতুকুতু দিতাম না। হ্যাঁ, ছোটবেলা আর কি, বড়বেলা না। বড়বেলা কাতুকুতু দিলে আবার অন্য বিষয়। তখন কাতু দিলে কি বলতো? উহ, তখন সিলেটি ভাষায় বলতো কিতা করিস। এখন অনেকেই ভাবতেছেন স্যার কি পড়াইতেছে, এগুলো তো আজাইরা কথাবার্তা। হ্যাঁ ঠিকই, এটা আজাইরা কথাবার্তা। এই যে কাতে হচ্ছে কাজাকিস্তান, কাজাকিস্তান। এই যে তুতে হচ্ছে তুর্কমেনিস্তান, উতে হচ্ছে উজবেকিস্তান, কিতে হচ্ছে কিরগিজস্তান। এই যে তাতে হচ্ছে তাজিকিস্তান। এই যে আজাইরা, আজারবাইজান, তাহলে দেখেন কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান। এই ব্যাচে আমি কিছু এক্সক্লুসিভ ক্লাস দেবো, যে ক্লাসগুলো এই ব্যাচের কেউ করে নাই, কিন্তু বেসিকটা পড়াইনি, তারপরে সেখানে যাব আমি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, এইটা হলো মধ্য এশিয়া, এগুলো চিনতে হবে ভাই। সবগুলো দেশের শেষে দেখেন স্থান আছে, স্থান, সবগুলো দেশের শেষে স্থান আছে। লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন।
লেখা হয়ে গেলে ডান লিখবেন। সবগুলো শেষে দেখেন স্থান আছে, স্থান কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান। ঠিক আছে, আজারবাইজান বাদে সবগুলোতে দেখেন স্থান আছে। লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন। ওকে, এই হলো। আচ্ছা, মধ্য এশিয়ার রাজধানী মনে রাখতে পারি না স্যার, মুখস্থ করাই দিব? ঠিক আছে, করাই দিব না। দেখি আমরা একটু যে ট্রাকে হাঁটছি সেই ট্রাকে একটু হেঁটে নেই, তারপরে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি থাকলো? দক্ষিণ এশিয়া, যেটা আমরা দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার 8টা, এটা একদম সহজ, এটা টেকনিক দরকার নাই। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই 8টা দেশ, এই 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য। দক্ষিণ এশিয়ার 8টা দেশ কিসের সদস্য? সার্কের সদস্য। সার্কের সদস্য। এই দক্ষিণ এশিয়ার 8টা দেশ হচ্ছে সার্কের সদস্য। দক্ষিণ এশিয়ার 8টা দেশ কিসের সদস্য? সার্কের সদস্য। লেখেন। দেখেন, লেখা লিখতে থাকেন। আচ্ছা, তাহলে দক্ষিণ এশিয়া লিখছেন এবং সবাই দক্ষিণ এশিয়া পারেনও। আর দক্ষিণ এশিয়া একদম সহজ, এটা আমরা সবাই জানি। দক্ষিণ এশিয়া সহজ, সার্কের সদস্য পেয়ে গেছি আমরা। এটা হলো কি বেসিক ক্লাস, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, অনেকেই লাইভ ক্লাস করতে পারেন না, কোনো সমস্যা নাই, রেকর্ড দেওয়া থাকবে, রেকর্ডগুলো করে নেবেন। দেখেন, এরপর আমাদের আর থাকলো দক্ষিণ পূর্ব এশিয়া। এরপরে থাকলো আর কি দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো হলো আসিয়ানের সদস্য। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে 10টি হচ্ছে আসিয়ানের সদস্য। এই আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো একটু দেখি। দেখেন, আমরা একটা টেকনিক দিই, যেমন ভি সি মা মা। ভিসি মানে ভাইস চ্যান্সেলর, ভিসি মানে কি ভাইস চ্যান্সেলর। আবার বিসি লিখেন না,
ভিসি মামা, বরফি থালা। ভিসি মামারে বলতেছি, ভিসি মামা বরফি থালা কই। এটা নানান ভাবে মুখস্থ করা যায়। আমি আমার ওন টেকনিকে পড়াই, আমি অন্য টেকনিকে পড়াই না। ভি সি মা মা ব্রুফি থা লা কই। এই যে ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস। ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, ব্রুনাই, ফিলিপাইন, থাইল্যান্ড, লাওস। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া। এই 10টা আসিয়ানের সদস্য, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই 10টা আসিয়ানের সদস্য। আসিয়ানের সদস্য না, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, তার নাম হলো পূর্ব তিমুর। আসিয়ানের সদস্য না, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, সেই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। আসিয়ানের সদস্য না, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য, সেই দেশটার নাম হচ্ছে পূর্ব তিমুর। দেখেন ক্লিয়ার কিনা। দেখেন অন্যরা লেখেন ডান, রানা বাদে, রানা বাদে, রানা বাদে অন্যরা লেখেন। রানার আমার ক্লাস মুখস্থ। এই রানা তো ভাইবা দিছস, রেজাল্ট কি? রেজাল্ট দিছে জানাস ইনবক্সে। এই গেল হচ্ছে মোট আমাদের যেটা কথা ছিল 46 আর স্বাধীন 44। এই 44 আর 46 এই রাষ্ট্রগুলো আমরা পেয়ে গেছি, মোটামুটি ভাবে রাষ্ট্রগুলো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা বাকি আলোচনার মধ্যে যাব, আস্তে আস্তে এশিয়ার বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেদিকে যাচ্ছি আমরা। কই অন্যরা তো ডান লেখে না, এই অ্যাক্টিভ হইতে হবে সবাইকে। শুধু রানা লিখছে ডান, অন্যদের কি লেখা হয়েছে? আচ্ছা, এশিয়া আলোচনা করতে গেলেই আমাদের যে আলোচনাটা প্রথমেই আসে বা করতে হয়, সেটা হলো ল্যান্ডলক কান্ট্রি।
ল্যান্ডলক কান্ট্রি। বা স্থল বেষ্টিত রাষ্ট্র, বা আমরা বলতে পারি সমুদ্রহীন রাষ্ট্র। মানে যে রাষ্ট্রের সমুদ্র নাই সেই রাষ্ট্রকে ল্যান্ডলক বলা হয়। যে রাষ্ট্রের সমুদ্র নাই, মানে রাষ্ট্রে, যেমন আমাদের বাংলাদেশে যদি দেখি 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি এই বঙ্গোপসাগর না থাকতো আমাদের, বা আনলাকিলি যদি চট্টগ্রাম আমরা হারাই ফেলি কোনো কারণে, যেটা রিউমর আছে, যদি হারাই ফেলি তাহলে আমরাও কিন্তু ল্যান্ডলকড হয়ে যাব। ল্যান্ডলক মানে ল্যান্ড দ্বারা লক করা, চারপাশে এরকম কোনো সমুদ্র নেই। এমন রাষ্ট্র এশিয়া মহাদেশে 11টা আছে, 11টি এশিয়ায়। আফ্রিকার মধ্যে 16টি আছে। ইউরোপ আছে 16টি। দক্ষিণ আমেরিকায় 2টা আছে। এই সব মিলে 45টা রাষ্ট্র। এই সব মিলে 45টা রাষ্ট্র হচ্ছে সমুদ্রহীন। পৃথিবীতে এই 45টা রাষ্ট্রের কোনো সমুদ্র নাই। এই 45টা রাষ্ট্রই হচ্ছে স্থল বেষ্টিত। এই 45টি রাষ্ট্রই হচ্ছে সমুদ্রহীন রাষ্ট্র। এর মধ্যে আমাদের এশিয়ার গুলো জানা দরকার। দক্ষিণ আমেরিকার 2টা হলো প্যারাগুয়ে, জেনেই রাখি, ব্রাজিল এবং আর্জেন্টিনা দ্বারা বেষ্টিত, আর বলিভিয়া। এই 2টা রাষ্ট্র ল্যান্ডলকড। দক্ষিণ আমেরিকা হয়ে গেল 2টা। ইউরোপ আর আফ্রিকা মুখস্থ করার দরকার নাই। ইউরোপ আফ্রিকা পড়ানোর সময় 2-4টা যে ভ্যাটিকান সিটি, সান মেরিনো, লেসোথো, এগুলো আমরা পাবো। হ্যাঁ, এইগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, মুখস্থ করে কোনো লাভ নেই, অযথাই মুখস্থ করে কোনো লাভ নেই। শুধু এই এশিয়াটা আমাদেরকে মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসলে এশিয়া থেকেই আসে, অন্য কোথাও থেকে আসে না। তাহলে এশিয়ার কোনগুলো দেখেন। প্রথমত আমি লিখলাম এশিয়া। যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে, যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে, ব্র্যাকেটে লিখবেন পাকিস্তান ব্যতীত। পাকিস্তান ব্যতীত যে সকল রাষ্ট্রের শেষে স্থান আছে পাকিস্তান ব্যতীত সবগুলি ল্যান্ডলকড। সবগুলি ল্যান্ডলকড। তাহলে দেখেন, যেমন আমি একটু আগে আপনাদেরকে পড়াইছি, কাতু ও কিতা, আজাইরা, এগুলো ল্যান্ডলকড। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, সবগুলো ল্যান্ডলকড। সবগুলো ল্যান্ডলকড। এর সাথে আমাদের যেগুলি যোগ হবে, যেমন নেপাল ভারত এবং চীন দ্বারা বেষ্টিত। ভুটান ভারত চীন দ্বারা বেষ্টিত, ভুটান। তাহলে নেপাল, ভুটান, ও এটার সাথে স্থান আরেকটা আছে, যেমন আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু ল্যান্ডলকড। আফগানিস্তান। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। মঙ্গোলিয়া, রাশিয়া এবং চীন দ্বারা বেষ্টিত মঙ্গোলিয়া। লাওস,
তাহলে এই যে দেখেন 11টা, এই 11টা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, এই 11টা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি, এই 11টা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। এগারোটা হচ্ছে ল্যান্ডলকড কান্ট্রি। এই হলো আমাদের ল্যান্ডলক সম্পর্কে আলোচনা। লেখা হয়ে গেলে একটু বলবেন, ল্যান্ডলক থেকে আমরা অন্যদিকে চলে যাব। আজকে একটা হোমওয়ার্ক থাকবে, আমি কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি প্রচুর। হোমওয়ার্ক এমসিকিউ, এশিয়া প্রলয় জিকে থেকে শেষ করবেন, প্রলয় জিকে থেকে এমসিকিউ শেষ করবেন। এশিয়ার উপরে যত এমসিকিউ আছে, আমি এশিয়ার উপরে আরেকটা ক্লাস নিব, এশিয়ার উপরে যত এমসিকিউ আছে সবগুলো আজকে পড়ে শেষ করতে হবে। আমি কিন্তু সেদিন 4-5 জনকে ফোন দিয়েছি, আমি বলছিলাম যে 5 জন বা 4-5 জনকে আমি ফোন দিব, আমি কিন্তু দিয়েছি। 5 জনের মধ্যে আমি 2 জনকে পেয়েছি যারা পড়ছে নৈতিকতার ভূগোলের প্রশ্ন, বাকি 3 জন ধরেও নাই, বাকি 3 জন ধরেও নাই। ঠিক আছে? সো আর আজকে ক্লাসের পরে আমি টেলিগ্রামে একটা গ্রুপ খুলব, এই গ্রুপে সবাইকে নিব না, এই গ্রুপে তাকেই নিব যে অ্যাক্টিভ, যে ক্লাসে অ্যাক্টিভ হবে টেলিগ্রাম গ্রুপে সে জায়গা পাবে, এবং টেলিগ্রাম গ্রুপ থেকেই আমি আপনাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করব। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমরা ল্যান্ডলক পেয়ে গেলাম। এখন 3 টাইগার্স বলতে একটা কথা আছে, 3 টাইগার্স। এই যে আমরা বলি না, তুই যা আমি চাই, যা যাই, যা যাই, যা যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হওয়া 3টা রাষ্ট্র যারা অক্ষশক্তিতে ছিল, এই ধ্বংস অবস্থা থেকে তারা উন্নত হয়ে শিল্প উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, যার জন্য এই 3টে রাষ্ট্রকে টাইগার্স বলা হয়। তার মধ্যে জাপান একটা, যেহেতু জাপান এশিয়া তাই এশিয়ার মধ্যেই পড়াইতেছি, যদিও বাকি 2টা এশিয়ার না। জার্মানি, ইতালি, এই 2টা ইউরোপের রাষ্ট্র। এই 3টা রাষ্ট্রকে একসাথে বলা হয় 3 টাইগার্স। 3টা রাষ্ট্রকে একসাথে বলা হয় 3 টাইগার্স। 3 টাইগার্সের পর আমরা যে জায়গাটা যাব, ফোর টাইগার্স। 4 টাইগার্স তার মানে টাইগার্স বলা হচ্ছে এখানে রূপক অর্থে, যেমন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে বলা হয় টাইগার্স। আসলে কি তারা বাঘ? বাস্তবে তারা মানুষ, কিন্তু টাইগারের শক্তির সাথে তাদেরকে তুলনা করে বলা হয়েছে টাইগার্স, যদিও বিড়ালও না। হ্যাঁ, তারপরেও 4 টাইগার্স। যেমন সীতা, আপনারা জানেন মহাভারতে সীতা, এই সীতা ছিল রামের স্ত্রী, তাকে নিয়ে গেছিল রাবণ, বন্দি করে রেখেছিল। তো এই যে বন্দি করে রাখার পর যখন তাকে উদ্ধার করে নিয়ে আসে, তখন জনগণ, রাম ছিল হচ্ছে রাজা, রাম ছিল কি রাজা, তখন জনগণ প্রশ্ন তুলে যে সীতা দেবীর সতীত্ব আছে কিনা, নাকি রাবণ সব শেষ করে দিছে। এই যে যেহেতু রাজা জনগণের প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে রাবণ কিন্তু এত খারাপ ছিল না, রাবণকে খারাপ দেখানো হয়েছে। রাবণের যে কারণে সীতাকে অপহরণ করছে, রাবণ হচ্ছে ব্রাহ্মণ পুত্র, আর রাবণের সন্তানকে রাম মেরে ফেলে, তার প্রতিশোধ নেওয়ার জন্য হচ্ছে সীতাকে অপহরণ করে নিয়ে যায়। যাই হোক, এগুলো হচ্ছে আবার আমি অত ধর্মকর্ম জানি না, জাস্ট যা শুনছি যা পড়ছি একটু তাই বললাম, ভুল ধরতে এসেন না আবার, এত জানি না। এই সীতার কি অগ্নি পরীক্ষা হয়েছে, যে অগ্নি পরীক্ষা মানে আগুনের মধ্য দিয়ে যদি যেতে পারে,
তাইলে বোঝা যায় সেই নারীর সতীত্ব আছে। যদি আগুনের মধ্যে দিয়ে না যাইতে পারে তাইলে বোঝা যাবে সেই নারীর সতীত্ব নাই। তো সীতা দেবী অগ্নি পরীক্ষা দেয়, সেই অগ্নি পরীক্ষায় সে উত্তীর্ণ হয়, তখন জনগণ বিশ্বাস করে যে না, সীতা দেবীর সতীত্ব আছে। আরে এই যে সীতাদহ, শীতে হচ্ছে সিঙ্গাপুর, তাতে হচ্ছে তাইওয়ান, দতে হচ্ছে দক্ষিণ কোরিয়া, হতে হচ্ছে হংকং। হংকং যদিও রাষ্ট্র না, এটা চীনের অংশ, তারপরেও আমরা এখানে এই চারটাকে কি দেখাচ্ছি, ফোর টাইগার্স। এরপরে হচ্ছে সুপার 7, মানে সুপার 7টা দেশ। এই 7টা দেশ হচ্ছে এই ফোর টাইগার্স, এই 4টার পরে আর 3টা, অর্থাৎ সুপার 7 হলো ফোর টাইগার্স প্লাস এই যুগে যদি সীতাদহ হইতো তাইলে আমরা বলতাম চল গিয়ে থামাই, সতীত্ব থাকুক আর না থাকুক এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ানোর দরকার নেই, আমরা এগুলো থামাই দিতাম আমরা। এই ধাতে থাইল্যান্ড, এই মাতে মালয়েশিয়া। দেখেন আমাদের বেশি আগে স্বাধীন হয় নাই, মালয়েশিয়া 60 সালে স্বাধীন হয়েছে, কিন্তু সে সুপার 7-এর মধ্যে। আর ইতে ইন্দোনেশিয়া, এই যে থামাই, থামাই, এই হলো 4-3 7টা, এই 7টা হলো সুপার 7। এরপরে আমরা পূর্ব এশিয়ার মিরাকল বলতে একটা কথা আছে, ইস্ট এশিয়ান মিরাকল, পূর্ব এশিয়ার চমক। কি বলছে? পূর্ব এশিয়ার চমক। এই ইস্ট এশিয়ার মিরাকল হচ্ছে পূর্ব এশিয়ার চমক। এমন দেশ হলো 8টা। এই 8টা আবার মুখস্থ করার জন্য কষ্ট করার দরকার নেই, সুপার 7 মুখস্থ হয়ে গেছে সবার। এর সাথে জাপানকে যোগ করলে হয় ইস্ট এশিয়ান মিরাকল। সুপার 7-এর সাথে জাপানকে যোগ করলে হয় ইস্ট এশিয়ান মিরাকল। সুপার 7-এর সাথে জাপানকে যোগ করলে হয় ইস্ট এশিয়ান মিরাকল। সুপার 7-এর সাথে জাপানকে যোগ করলে হয় ইস্ট এশিয়ান মিরাকল। দেখেন, খেয়াল করেন, এটা হয়ে গেলে আমরা আরেকটা জায়গায় যাব। এইটা হয়ে গেলে আমরা আরেকটা জায়গায় যাব। যারা আজকে থেকে অ্যাক্টিভ হবেন তাদেরকে টেলিগ্রামে আমি জয়েন করাবো, অ্যাক্টিভদেরকে টেলিগ্রামে জয়েন করাবো, হ্যাঁ, এবং কেয়ার নেওয়া শুরু করব। সময় পাই না, আসলে সময় কম পাই, এটা হচ্ছে একটা সমস্যা, সময়টা কম পাই। রংপুরের কেউ আছেন নাকি? 25 তারিখে দেখা করবেন। রংপুরের শহরে যদি কেউ থাকেন 25 তারিখে, আমি 25, 26, 27 এই 3 দিন রংপুর থাকবো। রংপুর শহরে কেউ থাকলে 25 তারিখে দেখা করবেন। আশা করি হয়েছে, হ্যাঁ, রেসপন্স নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যেগুলো অর্থনৈতিক জোন, যেগুলোকে বলা হয় অর্থনৈতিক জোন,
তার মধ্যে একটা হলো গোল্ডেন ভিলেজ, কি অর্থনৈতিক অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল। যেমন আমাদের কুষ্টিয়া, কুষ্টিয়াকে বলা হয় গোল্ডেন ভিলেজ। কি কারণে? কারণ এখানে গাঁজা উৎপাদনের জন্য শীর্ষে। কুষ্টিয়া হচ্ছে গাঁজা উত্তোলনের জন্য শীর্ষে। এই কক্সবাজারে যাব, দুর্গাপূজা আছে সেপ্টেম্বরের 28 তারিখে, 28, 29, 30, 31, 1, 2 এরকম। ওই সময় কক্সবাজার যাব। কক্সবাজার যারা আছেন তাদের সাথে দেখা হবে, ঠিক আছে? সেপ্টেম্বরে মাস্ট ফাইনাল, সেপ্টেম্বরে কক্সবাজার যাচ্ছি। গোল্ডেন ভিলেজ কুষ্টিয়া। তাহলে কুষ্টিয়া কি? কুষ্টিয়া 26টি গ্রাম আছে, যে গ্রামগুলি হচ্ছে গাঁজা উৎপাদনের জন্য অন্যতম। এই গ্রামগুলোকে বলা হয় গোল্ডেন ভিলেজ। এই গ্রামগুলোকে বলা হয় গোল্ডেন ভিলেজ। এরপরে গোল্ডেন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হলো ত্রিভুজ, মানে তিনটা রাষ্ট্রর সীমানা মিশছে এরকম এসে। এই তিনটে রাষ্ট্রকে বলা হয় ত্রিভুজ, এবং তিনটা এই সীমানা দিয়ে মাদক পাচার ও চোরাকারবারির জন্য বিখ্যাত। এই জন্য বলা হয়েছে গোল্ডেন। অর্থ করি গোল্ডেন ট্রায়াঙ্গেল কোনগুলা? যেমন থাইল্যান্ড, হ্যাঁ থাইল্যান্ড, মায়ানমার, লাওস। এই তিনটা রাষ্ট্র, থাইল্যান্ড, মায়ানমার, লাওস, এই তিনটে রাষ্ট্রকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। আবার একই কারণে তিনটে রাষ্ট্র গোল্ডেন ওয়েজ। ওয়েজ মানে হচ্ছে এই যে ওয়ে, রাস্তা, ওয়েজ। এই যে গোল্ডেন ওয়েজ বলা হয় বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সীমান্তকে গোল্ডেন ওয়েজ বলা হয়। এই তিনটা সীমান্ত মাদক পাচার ও চোরাকারবারির জন্য খুবই বিখ্যাত। মাদক পাচার ও চোরাকারবারির জন্য বিখ্যাত এই তিনটা দেশ, এই জন্য এদেরকে বলা হয় গোল্ডেন ওয়েজ। এরপরে গোল্ডেন ক্রিসেন্ট। আমার ক্লাস নেওয়ার কথা ছিল 3 ঘন্টা করে, আমি নিতে পারি, সমস্যা নাই, তাহলে দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রেকর্ড দেখে। 3 ঘন্টা রেকর্ড দেখা আসলেই খুব কঠিন কাজ। হ্যাঁ, 3 ঘন্টা রেকর্ড দেখা খুবই কঠিন কাজ। দেখি যদি পরীক্ষা ঠিকঠাক মতন সময় হয়ে যায় তাহলে তো শেষ করতেই হবে। গোল্ডেন ক্রিসেন্ট, এই ক্রিসেন্ট অর্থ কি? ক্রিসেন্ট অর্থ হচ্ছে অর্ধচন্দ্রিকা। ক্রিসেন্ট অর্থ হচ্ছে অর্ধচন্দ্রিকা। অর্ধচন্দ্রিকা হচ্ছে ক্রিসেন্টের মানে। এখন দেখেন, এই যে আমরা সংক্ষেপে মনে রাখবো আপাই, আপাই মানে আপাই, 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 আতে আফগানিস্তান, পাতে পাকিস্তান, ইতে ইরান। এই তিনটা রাষ্ট্র হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। আপাই, তিনটা রাষ্ট্রই হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। অর্থাৎ এই তিনটা রাষ্ট্র আফিম উৎপাদনের জন্য সেরা। যদিও আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর এটা নিষেধ করেছে, কিন্তু আফগানিস্তান হচ্ছে আফিম উৎপাদনের শীর্ষে। আর এই তিনটা রাষ্ট্রের মানচিত্র যদি আপনি দেখেন এক জায়গা করে, তাহলে এরকম লাগবে, অর্ধচন্দ্রিকা মানে অর্ধেক চাপ এরকম লাগবে। এই কারণে বলা হচ্ছে এই তিনটাকে গোল্ডেন ক্রিসেন্ট। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এখন আমাদের যেটা থাকলো, এশিয়া যেহেতু একটা বড় জায়গা, এশিয়ায় সব রাষ্ট্র তো আর আমাদের পড়া লাগবে না। আপনাদের হোমওয়ার্ক এশিয়ার হচ্ছে এমসিকিউ হোমওয়ার্ক, এটা করতেই হবে।
এবং আজকেই এশিয়ার যত এমসিকিউ পাবেন, প্রলয় জিকেতে এমসিকিউ যত এই পর্যন্ত পরীক্ষায় আছে সব দেওয়া আছে। যারা সংগ্রহ করেন নাই, প্রলয় জিকে আছে 26 কপি বই আছে। এটা হয়তো শেষ হয়ে যাবে, আমি রংপুর যাচ্ছি। তার আগে যদি কারো লাগে বা কারো যদি আপনার বন্ধু বান্ধবের প্রয়োজন হয়, নিয়ে রাখেন, কারণ আর 49তম বিসিএস এর আগে প্রলয় জিকে ছাপা হবে না। ঠিক আছে, তাইলে এই এমসিকিউটা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করব সেটা হলো গুরুত্বপূর্ণ দেশ ও ব্যক্তি স্থান, দেশ, ব্যক্তি ও স্থান এশিয়ার। গুরুত্বপূর্ণ দেশ, ব্যক্তি ও স্থান, এইটা আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকেন।